আমরা তো ছোটবেলা থেকেই একটা জিনিস শুনে আসছি তাই না, যে জীবনে সফল হতে হলে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে। একদম, আর সেগুলোর পেছনে লেগে থাকতে হবে। অঙ্কে কাঁচা হলে আরও অঙ্ক কষো, কথা বলতে ভয় পেলে স্টেজে উঠে বক্তৃতা দাও। ঠিক তাই। কিন্তু কি হবে যদি বলি সফল হওয়ার আসল রাস্তাটা ঠিক এর উল্টো? যদি বলি নিজের দুর্বলতার পেছনে সময় নষ্ট করাটাই হয়তো সবচেয়ে বড় ভুল। এটা এমন একটা কথা যে আমাদের প্রায় সব শেখাটাকে সরাসরি চ্যালেঞ্জ করে। তাই না? স্কুল থেকে শুরু করে অফিসের পারফরম্যান্স রিভিউ পর্যন্ত আমাদের তো সারাক্ষণ মনে করিয়ে দেওয়া হয় কোথায় ঘাটতি আছে, কোন দিকটা আরও ভালো করতে হবে। আমাদের পুরো সিস্টেমটাই যেন একটা ঘাটতি খোঁজার যন্ত্র। আসলে তাই। আর ঠিক এখানেই আজকের আলোচনার মজা। আমাদের হাতে আছে মার্কাস বাকিংহ্যাম আর ডোনাল্ড ও ক্লিফটনের লেখা নাও ডিসকভার ইয়োর স্ট্রেংথস বইটির মূল ধারণা। আর এই বইটা ঠিক সেই ঘাটতি খোঁজার যন্ত্রটাকেই ভেঙে ফেলতে চায়। মানে বাস্তবসম্মত ধাপ আছে। কিভাবে নিজের আসল শক্তি চেনা যায় আর সেই জ্ঞান কাজে লাগিয়ে ব্যক্তিগত বা পেশাগত জীবনে একটা বড়সড় পরিবর্তন আনা যায়, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এ ধারণাটা তো আমাদের চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দেওয়ার মতো। বইটার একদম কেন্দ্রে যে বার্তাটা আছে সেটা হলো, আপনি যা খারাপ পারেন তা উন্নত করার চেষ্টার চেয়ে আপনি যা ভালো পারেন তার উপর মনোযোগ দিলে অনেক দ্রুত উন্নতি করবেন। এবং জীবনে অনেক বেশি অর্জনও করবেন। কথাটা শুনতে খুব সহজ লাগলেও এর ভেতরের দর্শনটা কিন্তু বেশ গভীর। অনেক গভীর। কারণ এটা আমাদের সময় আর শক্তি বিনিয়োগের পুরো ধারণাটাই বদলে দেয়। ভাবুন তো, যে ছেলেটা ছবি আঁকতে ভালোবাসে কিন্তু ধরুন রসায়নে দুর্বল, তাকে আমরা ঘন্টার পর ঘন্টা রসায়ন পড়াই। হ্যাঁ, এটাই তো হয়। ফলাফল কি হয়? সে হয়তো রসায়নে পাশ করে যায়, মানে দুর্বল থেকে মোটামুটি একটা পর্যায়ে আসে। কিন্তু তাতে তো ওর আঁকা সময়টা চলে গেল। ঠিক, যে সময়টা সে রসায়নের পেছনে দিল, সেই সময়টা যদি সে তার আঁকার দক্ষতাকে আরও ধারালো করতে দিত, সে হয়তো একজন অসাধারণ শিল্পী হতে পারত। তার মানে আপনি বলছেন দুর্বলতার পেছনে সময় দেওয়াটা এক ধরনের অপচয়। এটা শুনতে একটু কঠোর লাগছে। বইটার যুক্তি অনুযায়ী এটা কঠোর হলেও সত্যি। কারণ কিছু দুর্বলতা তো আমাদের জীবনের সত্যিই বাধা হয়ে দাঁড়ায়। অবশ্যই। তবে অপচয় শব্দটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করা যাক। বইটা কিন্তু বলছে না যে দুর্বলতাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। আচ্ছা। কিন্তু আমাদের শক্তি আর সময়ের পরিমাণ তো সীমিত, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সেই সীমিত শক্তি দিয়ে আপনি একটা দুর্বলতাকে মোটামুটি বানাবেন, নাকি একটা শক্তিশালী দিককে অসাধারণ বানাবেন? পয়েন্টটা ভাবার মতো। বইটির মূল বক্তব্য হল, যারা জীবনে বড় কিছু অর্জন করে তারা তাদের দুর্বলতাগুলো ঠিক করে সফল হয়নি, তারা তাদের সবচেয়ে বড় শক্তিটাকে খুঁজে বের করেছে। আর সেটার উপরই তাদের পুরো জীবন বা কেরিয়ারকে দাঁড় করিয়েছে। একদম। সোর্স থেকে একটা লাইন আমার খুব মনে ধরেছে। সফল ব্যক্তিরা তাদের স্বাভাবিক প্রতিভা চিহ্নিত করে এবং তাদের কর্মজীবন ও জীবনকে তার চারপাশে তৈরি করে। এর পেছনে মনস্তত্ত্বটা কি? কেন এটা এত কার্যকর? এর কারণটা খুব মানসিক। যখন আপনি এমন কোনো কাজ করেন যা আপনার সহজাত প্রতিভার সাথে মেলে, তখন সেই কাজটা আপনার কাছে ঠিক কাজ মনে হয় না। মানে সেটা উপভোগ করা যায়। হ্যাঁ, আপনি সেটা উপভোগ করেন। আর যখন কোনো কাজ উপভোগ করা যায়, তখন সেই কাজে ঘন্টার পর ঘন্টা সময় দিলেও ক্লান্তি আসে না, বরং এক ধরনের শক্তি পাওয়া যায়। ক্রিকেটাররা যেমন বলেন বিইং ইন দ্য জোন। ঠিক ধরেছেন। যখন চারপাশের সবকিছু ভুলে গিয়ে শুধু খেলাতেই মনোযোগ থাকে, এটাও অনেকটা সেরকম। কাজের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার এই অবস্থাকেই মনোবিজ্ঞানীরা বলেন ফ্লো স্টেট। এটা আমাদের মানসিক শান্তি এবং আনন্দের সঙ্গেও জড়িত। একদম। যে কাজটা আপনার শক্তির জায়গায়, সেই কাজটা আপনাকে শুধু ফলাফলই দেয় না, মানসিক সন্তুষ্টিও দেয়। আর এই মানসিক সন্তুষ্টি আপনাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করে। এটা একটা চক্রের মতো কাজ করে। ঠিক, ভালো কাজ করলে আনন্দ পাওয়া যায়, আর আনন্দ পেলে আরও ভালো কাজ করা যায়। দুর্বলতার উপর কাজ করলে এই চক্রটা তৈরিই হয় না, বরং পুরো ব্যাপারটা একটা বোঝা মনে হয়। আচ্ছা, এই ধরনটা তো বেশ পরিষ্কার হলো। আমি এই ধারণার সাথে একমত হতে শুরু করেছি। কিন্তু এখন প্রশ্ন হলো, নিজের শক্তি খুঁজে বের করব কিভাবে? বইটা তো শুধু এই একটা কথাই বলছে না, এর ভেতরে আরও গভীর কোনো স্তর আছে, তাই না? আছে তো। যেমন প্রতিভা আর শক্তির মধ্যে একটা পার্থক্যের কথা বলা হয়েছে। ঠিক ধরেছেন। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি, কারণ এখানেই পুরো প্রক্রিয়াটার ভিত্তি।
কি সেই পার্থক্য? বইটির মতে প্রতিভা বা ট্যালেন্ট হলো আমাদের চিন্তা, অনুভূতি বা আচরণের এক ধরনের সহজাত প্যাটার্ন। মানে যা আমাদের মধ্যে প্রাকৃতিকভাবেই থাকে। হ্যাঁ, এটা শেখা যায় না। যেমন কেউ হয়তো স্বভাবগতভাবেই খুব কৌতূহলী, নতুন কিছু দেখলেই প্রশ্ন করে, অথবা কেউ হয়তো অচেনা মানুষের সাথেও সহজে কথা বলতে পারে। এগুলো হলো প্রতিভা। কিন্তু প্রতিভা থাকলেই তো যথেষ্ট নয়। আমি এমন অনেককে চিনি যাদের দারুণ প্রতিভা আছে, কিন্তু তারা জীবনে কিছুই করতে পারেনি। তাহলে ফাঁকটা কোথা থেকে যাচ্ছে? চমৎকার প্রশ্ন। ফাঁকটা হলো জ্ঞান এবং অনুশীলনের। যখন আপনি আপনার সহজাত প্রতিভার সাথে জ্ঞান এবং অনুশীলন যোগ করেন, তখনই সেটা শক্তিতে বা স্ট্রেংথে রূপান্তরিত হয়। ও আচ্ছা। প্রতিভা হলো কাঁচামাল, আর শক্তি হলো চূড়ান্ত পণ্য। বাহ, উদাহরণটা দারুণ। ধরুন, কারো মধ্যে মানুষের আবেগ বোঝার সহজাত প্রতিভা আছে, মানে এমপ্যাথি। এটা তার কাঁচামাল। হুম। এখন সে যদি এর সাথে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, মানে জ্ঞান অর্জন করে, এবং মানুষের সাথে কথা বলে নিয়মিত অনুশীলন করে, তখনই তার এই প্রতিভাটা একটা শক্তিতে পরিণত হবে। একদম, তখন সে হয়তো একজন অসাধারণ কাউন্সেলর বা ম্যানেজার হতে পারবে। অনুশীলন ছাড়া প্রতিভা অব্যবহৃতই থেকে যায়। পরিষ্কার হলো ব্যাপারটা। বইটাতে তো এরকম ৩৪টি শক্তির থিমের কথা বলা হয়েছে, যেমন অ্যাচিভার, লার্নার, কমিউনিকেশন, স্ট্র্যাটেজিক, এই ধরনের আর কি। হ্যাঁ, আর বলা হয়েছে যে প্রতিটি মানুষের মধ্যেই এই থিমগুলোর একটা অনন্য মিশ্রণ থাকে। আর এটাই তো এই বইয়ের সবচেয়ে সুন্দর দিক, তাই না? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এর মানে হল সফল হওয়ার কোনো নির্দিষ্ট ফর্মুলা বা ছাঁচ নেই। প্রত্যেকের পথ আলাদা। প্রত্যেকের পথ আলাদা, কারণ প্রত্যেকের শক্তির মিশ্রণ ভিন্ন। যেমন ধরুন, যার মধ্যে অ্যাচিভার থিমটা প্রবল, সে প্রতিদিনের কাজের তালিকা থেকে একটা একটা করে কাজ শেষ করার মধ্যে এক ধরনের সহজাত আনন্দ আর শক্তি খুঁজে পায়। তার দিনটা সফল মনে হয় যদি সে ব্যস্ত থাকতে পারে। ঠিক। আর যার মধ্যে লার্নার থিমটা শক্তিশালী, সে হয়তো ফলাফল নিয়ে ততটা চিন্তিত নয় যতটা নতুন কিছু শেখার প্রক্রিয়াটা নিয়ে। একটা নতুন কোর্স করা বা একটা নতুন বই পড়া, একটা নতুন স্কিল শেখার মধ্যেই তার আনন্দ, সে জ্ঞানের পেছনে ছোটে। এখন ভাবুন, একজন অ্যাচিভার এবং একজন লার্নার দুজনেই নিজ নিজ জায়গায় সফল হতে পারে, কিন্তু তাদের পথ আর কাজের ধরন হবে সম্পূর্ণ ভিন্ন। এই ধারণাটা মানুষকে অন্যের মতো হওয়ার চেষ্টা থেকে মুক্তি দেয়। একদম, নিজের স্বাতন্ত্র্যকে গ্রহণ করতে শেখায়। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। বইয়ের সবচেয়ে বিতর্কিত ধারণাগুলোর একটি হল দুর্বলতা ঠিক করা বন্ধ করুন। এটা শোনার পর যে কেউ বিভ্রান্ত হতে পারে। হ্যাঁ, এটা একটা প্রভোকেটিভ স্টেটমেন্ট বটে। ধরা যাক একজন দুর্দান্ত সার্জন আছেন, যার হাত অসাধারণ, কিন্তু তিনি খুবই অগোছালো, সময় মতো রোগীর রিপোর্ট দেখেন না। তিনি কি তার এই দুর্বলতাকে পুরোপুরি উপেক্ষা করবেন? এটা তো ঝুঁকিপূর্ণ হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। এখানে উপেক্ষা করা আর ব্যবস্থাপনা করার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আচ্ছা। বইটা দুর্বলতাকে উপেক্ষা করতে বলছে না, বরং সেগুলোকে পরিচালনা বা ম্যানেজ করতে বলছে। তার মানে এ মানে হলো, দুর্বলতাগুলো যেন আপনার মূল শক্তিকে কাজে লাগানোর পথে বাধা হয়ে না দাঁড়ায়, শুধু সেটুকুই নিশ্চিত করতে হবে। ওই সার্জনের উদাহরণটা দিয়েই যদি বুঝিয়ে বলেন। অবশ্যই, ওই সার্জনের মূল শক্তি হলো তার সার্জিক্যাল স্কিল, তার দুর্বলতা হলো অগোছালো থাকা। এখন তাকে একজন বিশ্বমানের অর্গানাইজার হওয়ার জন্য প্রশিক্ষণ নেওয়ার কোনো দরকার নেই, কারণ সেটা তার সহজাত প্রতিভা নয়। ঠিক। আর এর পেছনে সময় দিলে তার সার্জারির অনুশীলন কমে যাবে, কিন্তু তাকে তার দুর্বলতাটা ম্যানেজ করতে হবে। কিভাবে? তিনি একজন অ্যাসিস্ট্যান্ট রাখতে পারেন, যার প্রধান কাজই হবে তার ফাইল, রিপোর্ট আর অ্যাপয়েন্টমেন্ট গুছিয়ে রাখা। অথবা প্রযুক্তি ব্যবহার করতে পারেন। অবশ্যই, ক্যালেন্ডার, রিমাইন্ডার, ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, অনেক কিছুই আছে। তার মানে নিজের দুর্বল জায়গাটা সামলানোর জন্য অন্য কারো শক্তি বা কোনো সিস্টেমের সাহায্য নেওয়া। একদম তাই। দুর্বলতা ব্যবস্থাপনার এটাই মূল কথা। পার্টনারশিপ তৈরি করা, প্রযুক্তি ব্যবহার করা, অথবা এমন একটা কাজের কাঠামো তৈরি করা যেখানে আপনার দুর্বলতার প্রয়োজনই পড়বে না। মূল লক্ষ্য হল দুর্বলতার পেছনে ন্যূনতম সময় দিয়ে সেটাকে নিষ্ক্রিয় করে রাখা, যাতে আপনি আপনার সমস্ত শক্তি আপনার প্রতিভার বিকাশে বিনিয়োগ করতে পারেন। দুর্বলতাকে উন্নত করে মোটামুটি হওয়ার চেয়ে শক্তিকে উন্নত করে অসাধারণ হওয়া অনেক বেশি লাভজনক, নিজের জন্যও এবং সমাজের জন্যও। এই পুরো ব্যাপারটা যদি কেউ বুঝতে পারে এবং নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে, তাহলে তার জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে? সোর্স অনুযায়ী এটা নাকি আত্মপরিচয় বুঝতে সাহায্য করে। হ্যাঁ,
এবং আত্মবিশ্বাসও তৈরি করে। আর কর্মজীবনের সিদ্ধান্ত উন্নত করে আসলে এই পরিবর্তনগুলো একটার সাথে আরেকটা জুড়ে আছে। কিভাবে? মানে যখন একজন ব্যক্তি তার শক্তিগুলো সম্পর্কে জানতে পারে, তখন সে আসলে নিজেকে নতুন করে চিনতে শুরু করে। সে বুঝতে পারে কেন কিছু কাজ করতে তার এত ভালো লাগে। আর অন্য কিছু কাজ করতে কেন এত বিরক্তি বা ক্লান্তি আসে? ঠিক। ধরুন একজন ব্যক্তি যিনি সব সময় ডেটা আর স্প্রেডশিট নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসতেন, কিন্তু ভাবতেন এটা হয়তো কোনো কাজের কথা নয়। বইটা পড়ার পর তিনি হয়তো আবিষ্কার করলেন যে তার অন্যতম প্রধান শক্তি হল বিশ্লেষণ। আর এই আবিষ্কারটাই তার আত্মপরিচয়ের অংশ হয়ে যায়। একদম। এটা তাকে একটা স্পষ্ট পরিচয় দেয়, আর এই পরিচয় থেকেই জন্ম নেয় আত্মবিশ্বাস। তিনি তখন আর ডেটা নিয়ে কাজ করতে লজ্জা পান না, বরং গর্ববোধ করেন। তিনি বুঝতে পারেন এটা তার সুপার পাওয়ার। এই আত্মবিশ্বাস তাকে নতুন চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করে। তিনি হয়তো ডেটা নির্ভর কোনো চাকরিতে আত্মবিশ্বাসের সাথে আবেদন করতে পারেন, কারণ তিনি জানেন ওই কাজটি তিনি ভালোভাবে করতে পারবেন এবং উপভোগও করবেন। আর স্বাভাবিকভাবেই এর সাথে কর্মজীবনের সিদ্ধান্ত উন্নত হওয়ার বিষয়টাও চলে আসে। সরাসরি চলে আসে। আমাদের সোর্সে উল্লিখিত একটি গুরুত্বপূর্ণ ধারণা হল সঠিক মানুষ সঠিক ভূমিকায়। রাইট পিপল, রাইট রোলস। হ্যাঁ, যখন মানুষ নিজের শক্তি সম্পর্কে সচেতন থাকে, তখন সে এমন কাজ বা পেশা বেছে নিতে পারে যা তার সহজাত প্রতিভার সঙ্গে মানানসই। এর ফলে শুধু যে তার সফল হওয়ার সম্ভাবনা বাড়ে তাই নয়, কাজের প্রতি তার সন্তুষ্টিও আকাশ ছোঁয়া হয়। সে এমন একটি কর্মপরিবেশ খুঁজে নেয় যেখানে তার শক্তিগুলোর কদর করা হয়, দুর্বলতাগুলো নিয়ে খোঁচা দেওয়া হয় না। বইটির চূড়ান্ত সারসংক্ষেপটি আমার খুব পছন্দের। আপনাকে সবকিছুতে ভালো হতে হবে না। আপনার যা ইতিমধ্যে ভালো লাগে বা যা আপনি ভালো পারেন সেটিতে অসাধারণ হতে হবে। আমার মনে হয় এই একটা বাক্যই আমাদের উপর থেকে এনর্ম পরিমাণ চাপ কমিয়ে দেয়। একদম ঠিক বলেছেন। এই একটি বাক্যই পুরো বইয়ের দর্শনকে ধারণ করে। আর এটা শুধু উৎপাদনশীলতা নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও খুব জরুরি। সেটা কিভাবে? যখন মানুষ তার শক্তির জায়গায় কাজ করে, তখন তারা বেলাকে বোঝা মনে করে না, বরং এটিকে আত্মপ্রকাশের একটি মাধ্যম হিসেবে দেখে। এর ফলে কর্মক্ষেত্রে তারা আরও বেশি সুখী এবং সফল হয়। আর এই পেশাগত সন্তুষ্টি তার ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। মানসিক চাপ কমে এবং জীবনের প্রতি সার্বিক দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হয়। তাহলে আজকের এই গভীর আলোচনার পর মূল বিষয়গুলো যদি আরেকবার গুছিয়ে নিই। প্রথমত, আমাদের প্রচলিত ধারণা ভেঙে দুর্বলতার পেছনে না ছুটে নিজের সহজাত প্রতিভাকে চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, সেই প্রতিভার সাথে জ্ঞান ও অনুশীলন যোগ করে তাকে একটি সত্যিকার শক্তিতে পরিণত করতে হবে। মনে রাখতে হবে, প্রতিভা আর শক্তি এক জিনিস নয়। একদম নয়। এবং সবশেষে এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে, সঠিক ক্যারিয়ার বেছে নিতে হবে এবং দুর্বলতাগুলোকে ঠিক না করে সেগুলোকে বুদ্ধিমত্তার সাথে ব্যবস্থাপনা করতে শিখতে হবে। এক কথায় বললে, আত্ম-উন্নতির যাত্রা মানে নিজেকে ভেঙে নতুন করে গড়া নয়, বা নিজের সব ত্রুটি শুধরে একজন নিখুঁত মানুষ হয়ে ওঠা নয়। বরং এর আসল অর্থ হল নিজের সেরা সংস্করণটিকে আবিষ্কার করা এবং তাকে আরও শক্তিশালী করে তোলা। এটা নিজেকে গ্রহণ করার এবং নিজের স্বাতন্ত্র্যকে উদযাপন করার একটি দর্শন। অসাধারণ। আলোচনাটা সত্যিই চিন্তার অনেক খোরাক জোগাল। শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয়? অবশ্যই। যা তারা ভাবতে পারেন। হ্যাঁ, প্রশ্নটা বেশ বাস্তবসম্মত হতে পারে। ধরুন, এই আলোচনা শোনার পর কোনো ব্যক্তি তার সবচেয়ে বড় শক্তি কোনটি তা বুঝতে পারলেন, কিন্তু সমস্যা হল তার বর্তমান চাকরি বা জীবনযাত্রায় সেই শক্তি ব্যবহারের কোনো সুযোগই নেই। ঠিক, তখন তার কি করা উচিত? পারিপার্শ্বিকতা পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে নতুন পথে হাঁটা, নাকি বর্তমান পরিস্থিতির মধ্যেই সেই শক্তিকে নতুন কোনো উপায়ে ব্যবহার করার সৃজনশীল পথ খোঁজা?